Hastini sikla sikli rangno kepek gerai serai nesa mukti Tripura sanamnan bagai thungmung kha jotoni sai bayap kaha haini bagai no tabuk hastini montri okra te Badha kotoni Pradhan Mantri Narendra Modi ji ni phunungmu baino thungmung tai sikla hamkrai bedik ni ngai hastini thungmung hamjaknai sikla sikli rangni bagai jura juda tangbutang nahari tango haste hapang obotui kheno kokti salo rangkhok 5 crore rang sabainai Gumoti Hankoro Sport Complex Ground Tangjangmani no Fyogorika Hastini Montriokra Professor Dr. Manik Saha Bonokaribo Manjaka Pandawa Hastini Siklatai Thungbedekni Montri Tingkurai Binlogi Manjaka Hastini Rang Montri Prandaji Chinghorai na Koboi Kubuni Ataro ৫,০০০ কোটি টাকার মতো আমরা রেখেছিলাম এবার প্রায় ৬,০০০ ৬,৫০০ কোটি টাকার মতো এবারও আমরা বাজেটে রেখেছি অর্থাৎ টাকার কিন্তু সমস্যা নেই মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনার সদিচ্ছা আছে কিনা খেলাধুলার যদি ছেলে মেয়েরা সুযোগ না পায় তাহলে যে ত্রিপুরাকে নিয়ে আমাদের একটা সমস্যা এখন অনেক জায়গায় আমরা বলছি যে এখানে কয়েক জেনারেশন যারা এখন এই নেশার মধ্যে ঢুকে গেছে নেশাতে আচ্ছন্ন হয়ে গেছে নেশা মুক্ত কিভাবে করা যায় তার জন্য আমরা জিরো টলারেন্স নীতি আমরা আমাদের সরকার সেটা গ্রহণ করেছে পুলিশ দিয়ে আরক্ষা দপ্তর বা ডিপার্টমেন্ট লাইন ডিপার্টমেন্ট দিয়ে এগুলো মুক্ত করা যাবে না যতক্ষণ ধরে যে কারণে হচ্ছে তার থেকে আমরা না মুক্ত করতে পারি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমার মনে আছে কিছুদিন আজ থেকে প্রায় ৩-৪ মাস আগে আমি বিলুনিয়াতে গিয়েছিলাম এবং একটা ফুটবল খেলা সেখানে হচ্ছিল সেই ফুটবল খেলার মাধ্যমে অ্যাওয়ারনেসের একটা প্রোগ্রাম ছিল যে কিভাবে নেশার থেকে মানুষকে আমরা যারা যুব সম্প্রদায় তাদেরকে মুক্ত করতে পারি তো মাঝখানে যখন ফার্স্ট হাফের পরে মাঝখানে যখন সময় ছিল সেখানে একটা ছেলে যে নাকি প্রায় 5 বছর 6 বছর ধরে সে নেশায় যুক্ত ছিল সে তার কথাই বলছিলেন যে আমি কেন নেশাতে আমি যুক্ত হলাম সে বলছিল আমি খুব ভালো একজন প্লেয়ার ছিলাম আমি ভালো পড়াশোনায় ছিলাম কিন্তু আমি কিভাবে আজকে সেই নেশার মধ্যে আমি যুক্ত হলাম তার কাহিনী তার অডিও হি ওয়াজ টেলিং দ্যাট টাইম কি বলছিল আমি সবসময় মানুষের স্কুলেই থাকি বা যেখানেই যাই আমি সেন্টার অফ অ্যাট্রাকশন চেয়েতাম যে আমাকে মানুষ দেখুক আমি সবার মধ্যে একজন অনন্য ব্যক্তি তার জন্য আমার একটা সবসময় একটা আমার চেষ্টা থাকতো তো সেটা করতে গিয়ে সেই নেশাকে ধরলো কারণ নেশাতে তার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফিলিং অফ ওয়েলবিং যেটা আসে সে নিজেকে মনে করে আমি একটু অন্য ধরনের সমস্ত লোক আমার দিকে তাকাচ্ছে অ্যাবনর্মাল টক করে বা সাধারণ মানুষ যে নর্মাল যেভাবে মানুষ কথা বলে তার থেকে একটু এক্সেপশনাল যেহেতু কথা বলে তার জন্য মানুষ তার দিকে তাকাবে দেখবে সেই কারণে সেই কাজটা করতো এটা একটা দিক এটা ওর হচ্ছে বক্তব্য তাছাড়াও হচ্ছে অন্য কারণেও হয় তো কথাটা হচ্ছে সে আজকে সেখান থেকে মুক্ত হয়েছে এবং সে বলছিল এখন আমি নর্মাল লাইফ লিড করছি কিন্তু বিগত 5-6 বছর আমার জীবনে যে অন্ধকার জীবন আমার চলে এসেছিল আমি 5-6 বছর আমি কিন্তু পিছিয়ে গেলাম প্রতিটা মানুষের আমরা দেখেছি ত্রিপুরার মধ্যে অনেক লোকের মধ্যে এরকম 5-6 বছর জীবনে নষ্ট হয়ে যায় আর মানুষ কিন্তু সবসময় একটু অন্ধকারের দিকে কিন্তু যাওয়ার একটা প্রবণতা থাকে বিকজ অফ দিস মানে সিচুয়েশন অফ দ্যাট এরিয়া অর ওই পাড়াই হোক স্কুলই হোক বা সমাজের বা যে কোনো জায়গায় হোক সেই কারণে একটু ব্যতিক্রমী অন্ধকারের দিকে যাওয়ার চেষ্টা করি আলোর দিকে যাওয়ার চেষ্টা এই কারণে হয় না কারণ আমাদের এখানে যে বহু বছর ধরে 3 দশক ধরে ত্রিপুরাতে যেভাবে একটা মানে কালচার এখানে তৈরি হয়েছে যে ভগবান তো মানেই না একটা মানে নাস্তিকের একটা পরিবেশ ছিল আমরা এখন আস্তিকের পরিবেশে আসছি কারণ ভগবান এবং মানে উপরওয়ালা ছাড়া কিছু হয় না এটা কিন্তু সেই ধারণা যাতে আমাদের না আসে সেই চেষ্টাটা একটা চলছিল এখন আমরা জানেন যে গত মানে 22 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি
যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলো তখনই সারা ভারতবর্ষের চেহারাই কিন্তু পাল্টে গেল। মনে হয় একটা রামময় একটা অবস্থা হলো। রাম একটা আস্থার বিষয়, এতে করে মানুষের কনসেন্ট্রেশন ডেভেলপ করে, বিশ্বাস জাগে। এবং রাম রাজত্বের কথা যখন আমরা বলি, আমরা এরকম ধরে নাই যে মানুষের যখন কোনো সমস্যা, সেই সমস্যা রাম রাজত্বের সময়ে সমাধান হতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেই প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে মানুষের এখন আস্থা এসছে যে না, মোদীজি হ্যাঁ তো সব মুশকিল মুমকিন হ্যাঁ। তো উনি বলছেন বারবার, मैं গ্যারান্টি लेता हूं सबका, আমি গ্যারান্টি দিচ্ছি মানুষের ডেভেলপমেন্টে, সেটা ইনফ্রাস্ট্রাকচারেরই হোক, তার মান উন্নয়নে হোক, আর্থসামাজিক উন্নয়ন হোক, দেশের যে আমাদের নিরাপত্তার বিষয়ে হোক, সর্বস্তরে যে উনি গ্যারান্টি নিচ্ছেন। আপনারা সবাই জানেন যে আমরা যখন কোভিডে আমরা আক্রান্ত হয়েছিলাম তখন বুঝতাম না যে পিপিপি কিট কাকে বলে, আমরা জানতাম না, ফেস মাস্ক কাকে বলে কিছু জানতাম না। আর ওটা তো বাদই দিন, আপনার যে ভ্যাকসিনেশন ভারতবর্ষে তৈরি হয়ে যাবে সেটাও আমরা ভাবতাম না। যখন মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন যে সবাই যারা ফ্রন্ট রানার তাদেরকে সবাই উৎসাহিত করেন, অনেকে বিদ্রুপ করেছিল, আর কি বলছে মানুষের শরীর ভালো না এইসব না করে তিনি হাততালি দেওয়ার জন্য বলছিলেন, কাশি ঘন্টা বাজানোর জন্য বলছিলেন। মানুষ বুঝতেই পারছিল না যে উনি কি কারণে বলছিলেন। এবং সেই জায়গায় আমাদের বিজ্ঞানীরা ভারতবর্ষের উনার মানে যে প্রচেষ্টা, দুটো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। শুধু আমাদের দেশের মানুষকে উনি বাঁচাননি, যে আমরা সবাই জানি যে উনি যে কথাটা সবসময় বলেন যে বসুদেবা কুটুম্বকম, আমাদের উপনিষদের সেটা একটা বিশেষ কথা। এবং আরো 150টা দেশের মধ্যে সেই ভ্যাকসিন সেখানে উনি দিয়েছেন। তো সেই দিশায় আমাদের আজকে দেশের মধ্যে একটা ফিল গুড যে বিষয় সেটা এসছে। খেলাধুলাতে আমি নিজেও যুক্ত ছিলাম, আমি জানি একটা প্লেয়ার খেলতে গেলে তার কি কি প্রয়োজন। ইনফ্রাস্ট্রাকচারের কথা তো আমি বললাম, তারপরও তার যে প্র্যাকটিস, প্রপারলি প্র্যাকটিস করার জন্য কোচের দরকার। তো কোচের যাতে প্রপার কোচ আনা যায় তার জন্য আমাদের এই ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বাহাদুর উনিও চেষ্টা করছেন, টাইম টু টাইম আমার সাথেও কথা বলেন। আমরা বলছি যে এট বেস্ট যা যা দরকার তার ডেভেলপমেন্টের জন্য, তার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা জানি, আমরা যখন অ্যাথলেটিক্স করতাম আগে, বৃষ্টির সময় আমরা দৌড়তে পারতাম না, তো সেখানে বলতো যে না, আজকের যে আমার যদি 10,000 কিলোমিটার যদি আমার দৌড়তে হয়, তা আমার সেই জায়গায় আমার কতক্ষণ আমার টাইম লাগবে। তো সেই সময়টা আমরা টাইম যে ক্লক ছিল, সেই টাইম ক্লক স্টার্ট করে আমরা স্কিপিং করতাম। যেখানে হার্ডেলস এর বিষয় ছিল, হার্ডেলসে যখন আমরা হার্ডেল করতাম তখন বা পাটা সামনের দিকে দিতাম, ডান পাটা কিভাবে আসবে তার জন্য শ্যাডো প্র্যাকটিস করতাম। তো এই যে শ্যাডো প্র্যাকটিস, এই যে পা রাখা সমান্তরাল শরীর আমাদের মাটির সাথে, আমরা যখন দৌড়তাম হ্যান্ড সুইং কিভাবে করতে হবে, মিররের সামনে দাঁড়িয়ে ডাম্বেল নিয়ে হ্যান্ড সুইং করতাম। তো এনআইএস কোচের আমরা আন্ডারে এগুলো করতাম। আমি বলার উদ্দেশ্য এটা হচ্ছে যে এই যে আমাদের প্র্যাকটিস, যে প্র্যাকটিস কিভাবে করতে হবে, ভালো কোচের তত্ত্বাবধানে যদি আমরা করি তাহলে আজকে সেটা হচ্ছে না, আমি তা না বলছি না, সেখানে হচ্ছে বলে আমরা এতগুলো মেডেল আমরা আনছি। এখন ত্রিপুরার নাম 17 আন্ডার 17 ফুটবলে আমাদের দেখা গেছে ফার্স্ট হয়েছে এখানে, এবং গার্লস বিভাগেও এখানে চ্যাম্পিয়ন হয়েছে। সবাই আপনারা জানেন, এখানে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন। তো সব দিকে আমরা চাইছি যে এখানে সেটা জিমন্যাস্টিকে হোক, অ্যাথলেটিক্সে হোক, সুইমিং এ হোক, হকিতে হোক এবং ব্যাডমিন্টনে হোক, সব খেলাতে আমরা বেস্ট কোচ আমরা এখানে যাতে নিয়োগ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। এবং স্টুডেন্টদেরকে যারা খেলতে যাবে, যারা আমরা কি করি, যখন বয়স পার হয়ে যায় তারপরে কিন্তু যাই সেখানে প্র্যাকটিস করতে। একটা খেলার একটা পড়াশোনার সাথে সাথে খেলাও ইম্পর্টেন্ট। আগে মনে করতো পড়াশোনা করে একমাত্র আমাদের মানে জীবিকার সন্ধান খালি পড়াশোনার মধ্যেই পারা যায়, কিন্তু এখন খেলাধুলাও কিন্তু জীবিকা দেয়।
এবং সেইভাবে কিন্তু মানুষও সেইভাবে তৈরি হচ্ছে। তো ঠিক সময়ে, প্রকৃত সময়ে খেলা এবং পড়া দুটো একসাথেই করা উচিত। এবং আজকে এখানে আমাদের ত্রিপুরা সরকারের যে বিভিন্ন মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ কর্মসূচি অধীনে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে 52 জন মহিলা খেলোয়াড়কে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। যারা ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক যারা পেয়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। যারা রৌপ্য পদক তাদেরকে 50,000 টাকা করে দেওয়া হয়েছে। যারা ব্রোঞ্জ পেয়েছে তাদের 25,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, যারা দলগত ইভেন্টে প্রত্যেকে স্বর্ণ গোল্ড পেয়েছে তাদেরকে 50,000 টাকা, এবং যারা রৌপ্য পদক পেয়েছে তাদেরকে 25,000 টাকা, এবং যারা ব্রোঞ্জ পেয়েছে তাদেরকে 12,500 টাকা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এটা প্রতিভাশালী পুরস্কার আমরা গত বাজেটে আমরা সেটা এই স্কিম আমরা ঘোষণা করেছিলাম। তো এতে করে 26 জন যারা প্লেয়ার আছেন তাদেরকে আমরা এককালীন আর্থিক অনুদান দিয়েছি। আপনারা জানেন যে 7ম নর্থ ইস্ট যুব উৎসব 2023 এই বছরের ফেব্রুয়ারি মাসে আমরা অত্যন্ত সাফল্যের সাথে সেটা সম্পন্ন করেছি এখানে। এবং যে অষ্টলক্ষ্মী আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে নর্থ ইস্টের অর্থ অষ্টলক্ষ্মী, মানে 8টা স্টেট আমাদের, সিকিম বাদ ছিল আগে, সিকিমকে নিয়ে 8টা হয়েছে। প্রায় 840 যারা যুবতীরা আছেন সেখানে জয়েন করেছেন। এবং এতে করে আমাদের রাজ্যের কৃষ্টি সংস্কৃতি এগুলো সেখানে প্রদর্শন করার সুযোগ ছিল। এখানে আপনারা জানেন যে 2024 সালে ফেব্রুয়ারি মাসে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যোগাসন আগরতলার NSRCC-তে হয়েছে। সেখানে ত্রিপুরা ইউনিভার্সিটির মেয়েরা রানার্স আপ হয়েছে। সেখানে দিব্যাঙ্গদের জন্য এই প্রথম ত্রিপুরাতে প্যারা গেমসের আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় যারা দিব্যাঙ্গজনেরা আছে প্রায় 300 দিব্যাঙ্গ ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন। এবং সেই প্যারা গেমসে আগামী দিনও আমরা আমাদের ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট বলেছে যে সেটা ধারাবাহিকতা যেন বজায় থাকে। আপনাদের অবগতির জন্য আমি এখানে আংশিক কিছুটা বলা হয়েছে যে 2021-22 অর্থ বছরে 50টি ওপেন জিম নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। এর মধ্যে প্রায় 31টা নির্মাণ শেষ হয়ে গেছে, বাকিগুলো নির্মাণের কাজ চলছে এখনো। এতে করে প্রায় 5 কোটি টাকা খরচ হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়াম ফুটবল মাঠ, সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে। এখানেও প্রায় 5 কোটি টাকা খরচ হয়েছে। এবং বর্তমানে এই মাঠে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনের ফুটবল লিগ আয়োজন করে যাচ্ছে ওরা। তাছাড়া জিরানিয়া সচিন্দ্রনগর, এখানে আপনাদের উদয়পুরেও এখানে প্রথম সিনথেটিক যেটা চন্দ্রপুরে এখানে হয়েছে, সেখানেও আমি এসেছিলাম। তাছাড়া জিরানিয়া সচিন্দ্রনগর হাই স্কুল মাঠেও সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে, সেখানেও 5 কোটি টাকা খরচ করা হয়েছে। উমাকান্ত ফুটবল মাঠে ফ্লাড লাইট বসানোর কাজ চলছে, যাতে করে রাত্রির বেলায়ও সেখানে ফুটবল খেলার আয়োজন করা যায়। মোহনপুরেও তুলাবাগানে এই 5 কোটি টাকা ব্যয়ে সেখানেও একটি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে। আমাদের বিলুনিয়াতে, যেখানে আমি বললাম যে একটু আগে বললাম, গত বছর আমি গিয়েছিলাম সেখানে বিকে ইনস্টিটিউট মাঠে, সেখানেও সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে। পানিসাগর রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন একটি সুইমিং পুল নির্মাণ করা হয়েছে, সেখানেও প্রায় 5 করোড় খরচা করা হয়েছে। খোয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণের কাজ প্রায় শেষের পথে। ভাবুন তো, আমরা যখন আগে ফুটবল খেলতাম কি অবস্থায় ফুটবল খেলতাম, আর এখন সেই টার্ফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সব জায়গায় আমরা সেটা ফিট করছি এবং মানুষের কত সুবিধা হচ্ছে প্লেয়ারদের জন্য কাজ খেলতে। বাদারঘাট দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক এবং হকি মাঠ নির্মাণের কাজ এগিয়ে চলছে। জম্পুইজলা সুদর্ণ দেববর্মা মেমোরিয়াল উচ্চতর
মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সেখানেও সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের নির্মাণের কাজ চলছে। আর গোমতী জেলার উদয়পুরে আপনাদের এখানে তো দেখতেই পেলেন যে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। ধলাই জেলার কেকমাছড়াতে আরেকটি ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ শেষের পথে। বাদারঘাট স্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে একটি সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি করার কাজ শুরু হয়েছে। আপনাদের এনইসির বরাদ্দকৃত অর্থে ধলাই জেলার আমবাসায় একটি, যেটা আজকে আমরা গিয়েছি, সেখানে 100টা ছেলে আর 100টা মেয়েদের থাকা 200 জন থাকার মতো ব্যবস্থা করেছি। পানিসাগর রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনে 100 শয্যা বিশিষ্ট হোস্টেল নির্মাণ করা হয়েছে। দক্ষিণ জেলার আজকে যেখানে আমরা যাব সেখানে শান্তির বাজারে এইচএস স্কুল কমপ্লেক্সে সেখানেও গ্র্যান্ড স্ট্যান্ড এবং গ্যালারি নির্মাণ করা সম্পন্ন হয়েছে। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনায় উদয়পুর ও কৈলাসহরে 2টি যুব আবাস, যেটার কথা আমি একটু আগে বললাম, সেখানেও প্রায় 25 কোটি টাকা ব্যয় হবে। আমাদের মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের অধীনে যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি, জম্পুই হিলে হামপুই হাই স্কুলের মাঠের উন্নতিকরণ, আগরতলা এনএসআরসিসিতে বাস্কেটবল এবং ভলিবলের কোর্ট নির্মাণ, আমি নিজেও সেখানে গেছি, সেটা কাজ শুরু হওয়ার পথে। তেলিয়ামুড়ার ইনডোর হল সহ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অফিস নির্মাণ করা হবে। ফটিকরা এইচএস স্কুল মাঠের উন্নতিকরণ, ধর্মনগর বিবিআই কমপ্লেক্স ইনডোর হল নির্মাণ, আমবাসা যুব আবাসে ভূগর্ভস্থ জলাধার নির্মাণ এবং আয়রন রিমুভাল প্লান্টও সেখানে বসানো হবে এসবের জন্য। তাছাড়া সোনামুড়া মহকুমায় স্পোর্টস হলের সংস্কার সাধন করা হবে। বাদারঘাট, যেটা আমাদের ফুটবল গ্রাউন্ড যেটা সেখানে তৈরি আছে, সেখানে স্প্রিংকলার বসানোর ব্যবস্থা করা হচ্ছে। মেলাঘরে সুইমিং পুলের মেরামত করা হবে এবং বাদারঘাটে যে স্ট্রেট স্পোর্টস কমপ্লেক্স গ্র্যান্ড স্ট্যান্ডের মেরামত এবং মিনি ইনডোর হলের ফ্লোর সেটারও মেরামত করা হবে। কৈলাস শহরে ডলুগাঁও মাঠের উন্নয়ন, তার সঙ্গে গ্যালারি নির্মাণ এবং অন্যান্য আরো অনেক কর্মসূচি আমরা রেখেছি। আমি আশা করি যে আমার এইগুলো বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ত্রিপুরা সরকার, আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট চাইছে যে এখানকার সার্বিক উন্নয়ন হোক, খেলাধুলার মান আমাদের, মানে বিশেষ করে আপনাদের উদয়পুরে আমার মনে আছে আমাদের সাথে যারা অনেকে সুইমিং করতো তারা কিন্তু বেশিরভাগই এই উদয়পুর থেকেই কিন্তু ওরা বেরিয়ে এসেছিল এবং অ্যাথলিটও করতো। অনেকের নামও আমার এখনো মনে আছে, ভালো ভালো প্লেয়ার এই উদয়পুর থেকে আমাদের সাথে প্র্যাকটিস করতো শর্ট ডিস্টেন্স রানে। তো আমরা চাই যে এই ত্রিপুরার নাম আমাদের ভারতবর্ষে তথা আন্তর্জাতিক স্তরে গিয়ে আমাদের ত্রিপুরার এবং ভারতবর্ষের নাম ওরা করে, মানে আরো মেডেল নিয়ে এসে আমাদের যে নেম এন্ড ফেম সেটা ওরা আনবে। এবং আজকের এই যে গ্র্যান্ড স্ট্যান্ডের উদ্বোধন, আমি আশা করি সেটা নিশ্চয় আপনাদের কাজে আসবে এবং এখানকার খেলাধুলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, সেই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। আমরা এবারে অনুরোধ করবো আমাদের